नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय हलो मिथुन राशि। मिथुन राशिर बर्षफल জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ষফল 2024 বিচার করব। তো আজকের প্রথমেই বলে রাখি যে মিথুন রাশির দর্শকেরা সেভাবে আমাকে তো চেনো না, তো ভিডিওটা তাই দেখতে হবে বুঝতে হবে, তারপর বিচার করবে লোকটা কী রকম আর চ্যানেলটা কীরকম। তো চ্যানেল সম্বন্ধে জানতে গেলে দেখবে ভিডিওগুলো, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো বা রাশির ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে। যাই হোক, তো আজকে বিচারটা করি। আবার তোমরা মিলিয়ে নেবে কিন্তু যে হ্যাঁ মিললো কি না, সেটা করতে গেলে বছরটা ওয়েট করতে হবে। ঠিক আছে, মনে রেখো আমাকে। আগের বছরে মিথুন রাশির বর্ষফল ভিডিও করেছিলাম, কিছুটা রেসপন্স পেয়েছিলাম, অনেকটাই ধরে নাও যে তুলনায় সাবস্ক্রাইবার ছিল তার থেকে অনেক বেশি রেসপন্স পেয়েছিলাম। মিথুন রাশির জন্য যেসব ভিডিও আমি করেছিলাম সেগুলো মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি। এই বছর আমি আবার বর্ষফলের ভিডিও তৈরি করছি, তোমরা মন দিয়ে শুনবে, আমি আশা করি ভালো লাগবে। মন দিয়ে যদি শোনো ভাই ভালো লাগবে, আর কিছু জানতে পারবে নিজেদের সম্বন্ধে। আমি প্রথমেই না বর্ষফল বিচার করার আগে রাশি সম্বন্ধে কিছু বলতে থাকি এবং বলি কিছুটা, তো তারপর বর্ষফল বিচার করব, রেমেডি বলবো, ভিডিও শেষ করব। তো সংক্ষেপে চেষ্টা করছি ভিডিও বড় না করার, সব কিছু যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো আমি বলে বর্ষফল বিচার করে চলে যাব। মন দিয়ে শুনবে। নতুন যদি কেউ এসে থাকো তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এটা আমার রিকোয়েস্ট রইল। মনোবল বাড়াও। যদি তোমরা পাশে থাকো তাহলে তোমাদের জন্য রেগুলার ভিডিও এনে উপহার দেব। আর ভিডিও মানে আমি বলবো যে ইনফরমেশন, নিজেদের সম্বন্ধে বেশি জানতে পারবে। নিজের সম্বন্ধে জানতে পারলে কি হবে না, এই যে আশেপাশের মানুষগুলো তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে বা করতে পারে সে সম্বন্ধে ওয়াকিবহাল থাকবে আগে থেকে, এবং সেটা থেকে সুবিধা হয় যে সম্পর্ক টিকে থাকবে না, সম্পর্ক কীভাবে চালিয়ে যাব এই সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকে। যাই হোক, আমি আজকে আলোচনা করছি মিথুন রাশি। মিথুন রাশির প্রথমেই কিছু বৈশিষ্ট্য বলতে চাই। মিথুন রাশি হলো কালপুরুষের তৃতীয় রাশি, বায়ু রাশি, এর অধিপতি বুধদেব, এবং এর হলো কালপুরুষের বাহুদয়। বাহুদয় মানে জানো, মানে দুটো বাহু, মানে দুটো হাত। এই দুটো হাত হলো তোমাদের রাশির একটা প্রতীক। তো বাহুদয় অ্যাকচুয়ালি প্রতীক হচ্ছে অন্য কিছু, জোড়া মানে নারী আর পুরুষ, হংস বা মিথুন বলা যায় যাকে। তো এটা হলো প্রতীক রাশির, কিন্তু কালপুরুষের বাহুদয় যেহেতু, তাই তোমাদের হাতে গুরু দায়িত্ব থাকে। বাহু বলের দ্বারা, পরিশ্রমের দ্বারা, প্রচেষ্টা ও প্রতিভার দ্বারা, বুদ্ধির দ্বারা ভাগ্য নির্মাণ তোমাদের করতে হয় এবং সমাজের কল্যাণ করতে হয়। তোমাদের এই বড় গুরু দায়িত্ব তোমাদের ওপর থাকে। তোমাদের প্রচেষ্টার ওপরে সমস্ত জগৎ থাকে অপেক্ষায়, যে তোমরা কী প্রচেষ্টা করবে, কিভাবে সমাজকে এবং জগৎকে নির্মাণ করবে, এই হলো তোমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব চারটিখানি দায়িত্ব নয় ভাই, অনেক গুরু দায়িত্ব। তাই তোমাদের জীবনে সংগ্রাম বেশি, স্ট্রাগল বেশি, সংঘর্ষ বেশি হোক স্ট্রাগল, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরাই একমাত্র রাশি যারা সংগ্রাম শেষে জয়লাভ করো এবং অবলীলায় সব কিছুকে, সমস্ত বাধাকে, সমস্যাকে দূর করে দাও। এটা তোমাদের রাশির বৈশিষ্ট্য। এক কথায় এই হলো তোমাদের ভাগ্যচক্র, রাশিচক্র। তো আরও আমি এই বিষয়ে বলবো। তো সেগুলো হচ্ছে যে এদের দেহের গঠন বেশ দীর্ঘকায় এবং চওড়া কাঁধ, হৃষ্টপুষ্ট দেহ, আবার খুব উন্নত নাসিকা, উজ্জ্বল চক্ষু, একটুখানি হরিদ্রাব চেহারা। তো এই রাশিতে তিনটে নক্ষত্র থাকে। তো এটা হচ্ছে যে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু 3 ভাগ, মৃগশিরার প্রায় শেষ ভাগ আর আদ্রার পুরোটা। এইখানে বলে রাখি, মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র, আদ্রা হলো রাহুর নক্ষত্র, পুনর্বসু হলো গুরুদেবের নক্ষত্র। এখন এইভাবে একটা কথা বুঝে নাও, এইখানে বুধের ক্ষেত্র আর নক্ষত্র আছে শত্রুদের, তাও রাহুকে বলবো নিরপেক্ষ থাকে, কিন্তু গুরুদেব আর ওদিকে মঙ্গলদেব এরা কিন্তু বুধের শত্রু। তাই আমি বলবো এই মঙ্গল আর গুরুদেব তোমাদেরকে বেশি স্ট্রাগল দেয়, আর এদের এই প্রতিকারটা করা খুব দরকার লাইফে। যাই হোক, আমি আগে বলে নিই, তারপরে প্রতিকারটা লাস্টে বলবো। তো সেটা হলো যে যদি কখনো কোনো জাতক বা জাতিকা মিথুন রাশির যদি মৃগশিরা নক্ষত্র হয়, তার জীবনে সংগ্রাম একটু বেশি হয়। আদ্রা নক্ষত্র হলে কী করব, মানে কি বলবো, খারাপ লাগে বলতে, যে আদ্রা নক্ষত্রের জন্ম হলে বুদ্ধি দিয়ে
অনেক কাজ করা সত্ত্বেও মাঝে মাঝে সিদ্ধান্তের ভুল হয়, মাঝে মাঝে দিকভ্রান্ত হতে হয়, উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক ঘুরতে হয়, ভাগ্য নির্মাণে অনেক দূর যেতে হয় এবং তারপর সিদ্ধান্তের ভুল হলে দুঃখ হয়, একটু ক্ষোভ জন্মে, জীবনের প্রতি ধিক্কার জন্মে। কিন্তু তবুও বলবো ওই যদি আদ্রা নক্ষত্রে জন্ম হয় তাহলে কিন্তু ওই রাহুই তোমাদেরকে আবার পথ দেখায় শেষে এবং তারপর ইনকাম দেয়, টাকা দেয়, যে প্রতিষ্ঠা দেয়, সমাজে সম্মান দেয়। এবং তারপরে গুরুদেবের কথা বলবো, যদি পুনর্বাসু নক্ষত্রে জন্ম হয় তাহলে তোমাদের জীবনটা হয় জ্ঞান আহরণ। জ্ঞান হলো শক্তি সম্পদ। এই মোটোকে সামনে রেখে, এই নীতি বা উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদের জীবনকে এগোতে হয় এবং এগোলে তোমাদের জীবনে শান্তি ও সাফল্য সহজে আসে। তো এটাই আমি আরেকটা এই বিষয়ে আরও কিছু বলতে চাই। এই মিথুন রাশির লোকদেরকে বলবো যে এরা খুব বুদ্ধিমান হয়, চতুর হয়, বিষয়ী মানুষ হয়, খুব হিসেবি লোক হয়, খুব টাকা পয়সা সম্বন্ধে বা অর্থকরী সম্বন্ধে এদের একটা সহজাত ক্ষমতা থাকে, মানে বুদ্ধি থাকে। যেভাবে এরা অর্থকে ম্যানেজ করে, যেভাবে এরা টাইমকে ম্যানেজ করে, এটা এদের মতো ম্যানেজার, এদের মতো ম্যানেজমেন্ট যে দক্ষতা অন্য কোনো রাশির নেই। তো এই জন্য বলি, আর এদের উপস্থিত বুদ্ধি খুব বেশি। মিথুন রাশির জাতক জাতিকাদের উপস্থিত বুদ্ধি খুব বেশি। এই উপস্থিত বুদ্ধির বলে এবং বাণীর জন্য, মুখের বাণীর জন্য এরা সবার মন জয় করে, সমস্ত কাজ হাসিল করে, সমস্ত বাধা যেগুলো জীবনে আসে সেগুলোকে দূর করে অবলীলায়। এই হলো মিথুন রাশির বৈশিষ্ট্য। মিথুন রাশির মানুষেরা মন থেকে খুব উদার হয়, মন থেকে খুব সহজ সরল হয়, একদম বালক বুদ্ধি হয়, বালক স্বভাবের হয়, সাদা সিধা মানুষ। তাদের উপরে সমাজের আর 5টা মানুষের বা সংসারের আর 5টা মানুষের দায়িত্ব এসে পড়ে খুব ছোটোবেলা থেকেই। তো তবুও তারা কখনো হেরে যায় না, সংগ্রামটা করে, লাইফে স্ট্রাগলটা চালিয়ে যায় খুব হাসি মুখে। এই ক্ষেত্রে মাঝে মাঝে তারা হয়তো কখনো কখনো আদ্রা নক্ষত্রের জন্ম হলে দেখেছি যে দায়িত্ব তো এসে পড়ে কিন্তু চোখের জলও মাঝে মাঝে এসে পড়ে। তো যেহেতু বালক স্বভাবের একটা সাদা সরল মানুষ সমাজের চাপে, সংসারের চাপে তাদেরকে মাঝে মাঝে নুব্জ হতে হয়, একটু ঝুঁকে যেতে হয়। তবুও তারা সেই ঝুঁকে যাওয়ায় শরীর বা হৃদয় নিয়ে, অ্যাকচুয়ালি হৃদয়ের কথা বলছি, হৃদয় নিয়েও তারা হাসি মুখে যে সংগ্রামটা করে, এর জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। যাই হোক, এই হলো মিথুন রাশির একটা বৈশিষ্ট্য। মিথুন রাশির মানুষদের আর কি বলবো, যে এরা ভালো ব্যবসায়ী হয়, ম্যানেজার হয়, অ্যাকাউন্ট্যান্ট হয়, ম্যানেজার কথা আর কি বলবো, আইনজ্ঞ হয়। আর তারপরে এরা সাংবাদিক হয়, সাহিত্যিক হয়, খুব ভালো কথা বলতে পারে, বাচিক শিল্পী হয়, কমেডিয়ান হয়, মিমিক্রি ভালো করতে পারে। এরা আইনজ্ঞ হয়, বিচারক হয়, উকিল হয়, জ্যোতিষী হয় ভালো। এরা এই সমস্ত ক্ষেত্রে সাংবাদিক হয় ভালো। তো লেখালেখি ভালো করতে পারে, যে বললাম সাহিত্যিক হয়। তো এই সমস্ত ক্ষেত্রে এদের মানে জয়কার হয়। এরা যদি এই সমস্ত ক্ষেত্রগুলোকে নিজেদের পেশা হিসাবে বেছে নেয় তাহলে কিন্তু জীবনে খুব সহজে সফল হতে পারে। আর এছাড়াও বলবো যে প্রিন্ট মিডিয়া, প্রিন্টিং, ছাপাখানা, এই সমস্ত জায়গাগুলো তো তোমরা ট্রাই করতে পারো। এছাড়াও এখন তোমাদেরকে বলবো যে মিথুন রাশি যদি তোমরা গুরুদেবের বা পুনর্বসু নক্ষত্রে জন্ম নাও তাহলে তোমরা অবশ্যই গণিতকে তোমরা বা যে কোনো বিষয়ে রিসার্চকে তোমরা জীবনের অঙ্গ করতে পারো। গণিত বিষয়টাকে তোমরা পড়ার বিষয় হিসাবে নিতে পারো, খুব সফল হবে। এই ক্ষেত্রে তোমরা সাফল্য লাভ করবে অবলীলায়। তোমাদের একটা ন্যাক থাকে অঙ্কের প্রতি, হিসাবের প্রতি, সংখ্যার প্রতি। এই যে তোমাদের জন্মগত একটা আগ্রহ, এই আগ্রহটা তৈরি করে দেয় বুধ এবং এই মিথুন রাশি। তো এই মিথুন রাশিতে জন্ম নেওয়া মানুষদের আমি ছোটো থেকে বলবো যে কমার্স পড়ো। যদি কখনো কেউ স্টুডেন্ট আমার ভিডিও দেখো, স্টুডেন্টরা ভিডিও দেখে না কিন্তু তার বাবা মারা দেখে, তো বাবা মাদের বলবো যে যদি মিথুন রাশি জাতক জাতিকা হয়, বিশেষ করে আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে জন্ম নিলে ওদেরকে বলবো যে যদি গণিত পড়ে তো পড়লো, আর না পড়লে ওদেরকে সহজে একবারে কমার্সে ঢুকিয়ে দাও, কমার্সে পড়াও। ওরা খুব উন্নতি করবে, সাইন করবে, লাইফে খুব তাড়াতাড়ি দাঁড়াবে। তো এছাড়াও যদি অন্য কিছু করতে চায়, লেখালেখি যদি করতে চায়, ওদেরকে এই ব্যাপারে উৎসাহ দেবেন ছোটোবেলা থেকে, তাহলে খুব ভালোভাবে লেখক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে।
জীবনে একের পর এক সমস্যা আসে। আবার শিক্ষাক্ষেত্রে যখন এরা পৌঁছায়, মানে শিক্ষাক্ষেত্রে এদের বাধা আসে, আবার বাধাকে এরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারে। এদের বন্ধু বেশি হয়, সমাজে এরা সুনাম অর্জন করতে পারে। এদের মানে এরা হচ্ছে যে সমাজ কল্যাণে বিশ্বাসী, সমাজের সমস্ত মানুষকে নিয়ে চলতে এরা বিশ্বাস করে, চলতে এরা ভালোবাসে। আর এদের দ্বারা মানে এরা প্রশংসা পায়, খুব ভালো নাম হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যদি তোমরা সোশ্যাল সার্ভিস বা যদি হসপিটাল বা সেবা কার্যের সঙ্গে যুক্ত রাখতে পারো নিজেদেরকে, তাহলে অবশ্যই তোমরা এই বিষয়ে উন্নতি করতে পারবে। এরা খুব রসিক স্বভাবের হয়। রসিক মানে হলো একদম যাকে বলে প্রত্যুৎপন্ন মতি, এরকম একটা গুণ। মানে মানে কি বলবো, একবারে চটপট জবাব দিয়ে দেবে এমন একটা মানুষ। কথা যেন মুখে লেগেই আছে, মানে কিছু বললেই চটপট উত্তর। এত উপস্থিত বুদ্ধি, এত বলতে ভালো পারে, আর এত এদের রসিকতা, মানে এরা খুব সহজেই কমেডিয়ান হতে পারে। কমেডি বিষয়ে এদের আগ্রহ খুব। তো এই সমস্ত গুণ এদের থাকে, জন্মগতভাবেই থাকে, এদের অটোমেটিক। আর এদের হচ্ছে যে এদের বিবাহ জীবনটা একটু, দাম্পত্য জীবনটা একটু কঠিন হয়, মনের মতো হতে চায় না সহজে। তবে অবশ্যই আমি বলবো যে সমস্ত সমস্যার সমাধান আছে। তো আগে ভাগে যদি এইগুলোর সমাধান করা যায়, তো সেই বিষয়ে অবশ্যই একটু হলেও ভালো ফল পাওয়া যেতে পারে। তো ধর্মের প্রতি এদের প্রথম জীবনে এত ন্যাক দেখা যায় না। এরা আধ্যাত্মবাদে খুব একটা বিশ্বাসী হতে চায় না, কিন্তু আবার একটা বয়সের পর থেকে এরা খুব স্পিরিচুয়াল হয়। আর এদের ধর্মের প্রতি মতি থাকে, শৌখিন হয় এরা একটু। মাঝে মাঝে এরা কি একটু মানে বাবুয়ানি ভাব যাকে বলে, এরা একটু করতে চায়। ড্রেস সম্বন্ধে এরা খুব সচেতন, মানে সাজগোজের প্রতি একটু সতর্ক থাকে। তো এটা এদের স্বভাব, কারণ এরা চায় যে আমাদেরকে লোকে একটু প্রশংসা করুক, অ্যাটেনশন দিক আমাদের উপরে। তো এটা এদের কোনো, আমি মনে করি এটা ভালো একটা গুণ বর্তমান সময়ে। সোশ্যাল মিডিয়া যদি তোমরা কাজ করতে চাও, সোশ্যাল মিডিয়াতে এটাও তোমরা ট্রাই করতে পারো। তো এইগুলো তোমাদের পেশা হিসাবে বললাম। ব্যবসা যদি করতে চাও তাহলে ট্রাভেল ট্যুরিজম, ওই যে বিষয়গুলো এতক্ষণ বললাম, প্রিন্টিং, তারপর হচ্ছে যে লেখালেখি, সাহিত্যিক হওয়া, লেখক হওয়া, গণিতজ্ঞ হওয়া, জ্যোতিষী হওয়া, রত্ন ব্যবসায়ী হওয়া, এই সমস্ত ক্ষেত্রে তোমরা সাইন করতে পারো। এছাড়া ওই যে বললাম গণিত সংক্রান্ত যেসব বিষয় আছে, যেমন স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞান যাকে বলে, তো এই সমস্ত যদি বিষয়গুলো তোমরা পড়ার বিষয় নিয়ে পড়তে থাকো, বা পড়ার বিষয় হিসাবে যদি তোমরা এইসব বিষয়গুলোকে তোমরা অ্যাকসেপ্ট করো, তাহলে তোমাদের এখানে গভীরভাবে সুনাম হবে, এটা আমি বিশ্বাস করি। একটু রোগ সম্বন্ধে বলি। এদের রোগ মোটামুটি স্বাস্থ্য ভালোই থাকে, তবুও একটু নার্ভের প্রবলেম থাকে, পিত্তথলিতে একটু সমস্যা থাকে, রক্তচাপের আর হৃদরোগের সমস্যা থাকে। তো এই সমস্ত রোগগুলোকে যদি তোমরা, মাঝে মাঝে মেমোরি লস বা ভুলো মন, এদের একটা সমস্যা হয়। তো এইগুলো হচ্ছে যে একটা ছোটোখাটো রোগের মধ্যে পড়ে। তবে এগুলোকে বাড়তে দিও না। যদি কখনো এটা প্রবলভাবে দেখা দেয়, তো এই বিষয়ে অবশ্যই সতর্ক হয়ে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা উচিত। এরপরে বলবো যে এদের জন্য মাছ মাংস বা কোনো রকম রিচ খাবার এদের জন্য ভালো নয়। এদের পেটের খুব প্রবলেম হয়, বিশেষ করে পুনর্বসু আর আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা হলে, তাহলে বলবো যে পেটের প্রবলেম থাকার জন্য এদের আমি বলবো রিচ খাবার গ্রহণ না করতে। আর বেশি করে তোমরা ভেজ হও, আর মাছ মাংস না খেয়ে যদি তোমরা ফল দুধ এই সমস্ত কিছু খাও, তাহলে খুব ভালো হয়। আর যাই হোক, এই হলো রাশি সম্বন্ধে বললাম। এবার আমি বর্ষফল সম্বন্ধে বলবো। দেখো, একটা কথা বলি, 2024 তোমাদের জন্য একটা অনেকটা ব্যতিক্রমী একটা বছর হবে। বুধের যে অবস্থা বা রাশিগত অবস্থা, তোমাদের রাশিপতি যেহেতু বুধ, তাই রাশিপতি বুধ তোমাদের এই বছরে তোমাদেরকে বিভিন্ন কাজে সাফল্য পাবার জন্য হেল্প করবে। তাই এবছরে হতাশ হবে না। একটা ব্যতিক্রমী বছর হতে চলেছে, শুভ একটা বছর হতে চলেছে। এই বছরের সমস্ত সুযোগকে তোমরা কাজে লাগাও জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আর একটা কথা বলি যে বুধের জন্য তোমাদেরকে বলবো যে বুধ তোমাদের যেহেতু রাশির পতি, তাই বুধের ইষ্ট দেবতা যে আছে গণপতি দেবতা, তাকে তোমরা সবসময় পুজো করবে, তার বীজমন্ত্র জপ করবে, গণপতি অথর্ব শীর্ষ পাঠ করবে। এগুলো তোমাদের প্রতিকার হিসাবে বললাম। এছাড়া গণপতির যে মাতা পিতা ভগবান ভোলেনাথ ও মাতা পার্বতী, যদিও তোমাদের হয়তো এই বিষয়ে আগ্রহ কম থাকে, কিন্তু যদি কোনো পূর্ণবয়স্ক মানুষ আমার ভিডিও দেখো, তাহলে তাদেরকে বলবো যে তোমরাও এই বয়সে এসে যদি এই পন্থাটা অবলম্বন করো, তাহলে অবশ্য এক্সট্রা শক্তি পাবে, এটা এক্সট্রা এজ হয়ে যাবে। তো এগুলোকে মাথায় রেখে চলতে থাকলে
জীবনে আসা সব বাধাগুলো তোমরা অবলীলায় কাটাতে পারবে। তো এই বছরটা বললাম যে প্রথম বড় গ্রহগুলোর কথা বলি। বৃহস্পতি তোমাদের একাদশ থেকে দ্বাদশে যাবে এপ্রিলের পর থেকে। রাহু অলরেডি দশমভাবে আছে। একটা কথা বলে রাখি, রাহু দশমে থাকা কিন্তু দারুণ একটা ব্যাপার। একটা কথা আছে হিন্দিতে, তো যদি রাহু থাকে 10 में তো সব কিছু বশ মে। তাই রাহু দশমভাবে থাকা মানে তোমাদের ইনকাম একটা অন্য উচ্চতায় পৌঁছাবে। কর্মের জায়গায় তোমাদের একটা এক্সট্রা সুযোগ সুবিধা আসবে, বহু লোকের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, তোমাদের কর্মে সাফল্য আসবে, পদোন্নতি হবে, কর্মের জায়গায় তোমরা সুনাম অর্জন করতে পারবে। যেমনটি চাও যে কর্মজগৎটা তোমাদের আন্ডারে থাকুক, মানে কন্ট্রোলে থাকুক, তো তোমরা সেরকমভাবে একটা কর্মজগৎ এই বছরটা পাবে। সারা বছর তোমাদের রাহু হেল্প করবে কর্মজগৎকে ঠিক করার জন্য। আর নবমভাবে শনি থাকছে, নবমে শনি থাকা কিন্তু খুব ভালো। আমি মনে করি ভাগ্যে কিছুটা হয়তো পীড়া আর বাধা আসবে, কিন্তু একটা কথা বলি, শনি কিন্তু স্বক্ষেত্রী, তাই শনি তোমাদের নিউট্রাল একটা গ্রহ, তো সে বেশি বাধা দেবে না, ক্ষতি করবে না। তো চালিয়ে যাও, মানে যে কোনো কার্য যদি তোমরা করতে চাও বা কাজকে হাতে নাও, তাহলে তোমরা চেষ্টা করবে গড়িমসি না করে সেই কাজকে যথাসাধ্য যথাশীঘ্র সম্ভব সেই কাজকে ফিনিশ করতে, তো শেষ করতে, সেগুলো তোমরা করবে। এবার আসছি কেতুর কথায়। 4th হাউসে কেতু, ভাই এই জায়গাটা শুভ হলো না। 4th হাউসে কেতু থাকা মানে হলো যে পারিবারিক শান্তি এবং মানসিক শান্তি একটু হলেও বিঘ্নিত হবে, তো এই বিষয়টা মাথায় রেখো। 4th হাউসে কেতু মানে হলো ওইটা পারিবারিক জায়গা, মানসিক জায়গা। মাঝে মাঝে একটু ডিপ্রেশন তোমাদের দেখা দেবে, তাই বলবো যে প্রাণায়াম করবে, ধ্যান করবে এবং তার সঙ্গে গণপতি অথর্ব শীর্ষ পাঠ করবে, তার ভজন শুনবে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আছে সেইগুলো করবে। তোমরা দেখবে মনটা শান্ত থাকবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, সিদ্ধান্তে ভুল হবে না। তো এই জায়গাটা একটু ঠিক রেখো। আর মিথুন রাশির জন্য বলবো যে প্রতিকার হিসাবে আমি লাস্টে রত্নের কথা বলবো। কিছু রত্ন যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয়, যে প্রতিকারটা বলবো সেটা গ্রহণ করলে তোমরা অবশ্যই একটু সুবিধা পাবে, এটা আমি বলতে পারি। তো প্রথম লগ্নপতির কথা বলি। লগ্নপতি বুধদেব, তিনি থাকবেন বিভিন্ন রাশিচক্রে বিভিন্নভাবে সারা বছর। তাই যখন বলবো যে বুধ যখন রাহুর সঙ্গে থাকবে, তখন তোমরা একটু শরীর নিয়ে একটু চিন্তায় থাকতে হবে, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে কর্মজগতের সমস্ত ক্ষেত্রে তোমরা লাভবান হবে। এবং কর্মকে ম্যানেজ করতে গেলে, অর্থাৎ কর্মকে বজায় রাখতে গেলে শরীরের প্রতি একটু প্রভাব পড়বে, ব্যাস, এটা ছাড়া আর কোনো রকম অসুবিধার কিছু নেই। যখন মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে, তখন তোমরা একটু মঙ্গল তোমাদের একাদশপতি এবং ষষ্ঠপতি, তাও রক্তগঠিত রোগ, বিশেষ করে মানে খাওয়া দাওয়ার গণ্ডগোল, রিচ খাওয়া খেয়ে পেটের রোগ, এগুলো নিয়ে তোমরা একটু সাবধানে থেকো, ব্যাস, আর কিছু সমস্যা থাকবে না। মোটামুটি শরীর সম্বন্ধে বলতে পারি যে এই বছর তোমাদের শরীর থাকবে মধ্যম প্রকারের। আর দ্বিতীয়পতি আমাদের চন্দ্রদেবের কথা বলবো। চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে যাবে এবং যখন শনির সঙ্গে যাবে, তখন তোমরা একটু মানে যখন টাকা পয়সার লেনদেন করলে একটু হিসাব করে করো, বাকি সমস্ত ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। টাকা পয়সা এই বছর অন্যান্য বছরের থেকে এই বছর একটু হলেও আমদানি হবে এবং ফিক্সড অ্যাসেট হিসাবে জমবে তোমাদের ব্যাংকে। এবার তৃতীয় পতির কথা বলি। তৃতীয়পতি রবিদেব, তো তোমাদের এটা নিউট্রাল গ্রহ, তোমাদের সাপোর্ট করে, তো তোমাদের পাশে থাকবে সবসময়। রবি যখন রাহুর সঙ্গে যাবে, তখন একটু বিশেষ করে এপ্রিল মাসের সময়টা, মার্চ এপ্রিলের দিকে, তখন তোমরা একটু ভাই বোন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু সমঝে চলবে, বুঝে চলবে। যে কোনো ডিল করতে গেলে তাদের সঙ্গে একটু সাবধানে কথা বলবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে চলবে, তাহলে কিন্তু সুফল আশা করা যায়। 4th হাউসের কথা বলি। বুধদেব নিজেই তোমাদের 4th হাউসের মালিক, তাই বলবো যে ওই যে মঙ্গল আর আরেকটা কথা হচ্ছে যে চন্দ্রদেব যখন একসঙ্গে আসবেন মাঝে মাঝে, তখন একটু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিবারের লোকের সঙ্গে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে চলতে পারলে এবছরে খুব অসুবিধা হবে না। আর পঞ্চমপতি শুক্রদেব তোমাদের একটা নিউট্রাল গ্রহ, তোমাদের সাপোর্ট করে, তাই বলবো যে শুক্রদেব তোমাদের এই বছরে তেমন বেগ দেবে না। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো গুরুদেব ষষ্ঠভাবে থেকে তোমাদের এতদিন, মানে এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে থাকবেন। তো ষষ্ঠভাবে তোমাদের ষষ্ঠ ভাব নয়, একাদশ ভাব,
একাদশভাবে থেকে এতদিন আয় ইনকামে একটু হলেও বাধা দিচ্ছিল, এই বাধাটা এবার কাটবে, মানে ইনকামের জায়গাটা এবার একটু হলেও উন্নতি হবে। আর দ্বাদশভাবে বৃহস্পতি থাকা মানে হলো জ্ঞান বা বিবেক একটু হলেও প্রভাবিত হবে, অ্যাফেক্টেড হবে। তো আবার বলবো, যেহেতু গুরুদেব তোমাদের সপ্তমপতি, বৈবাহিক কারণে একটু একটু খরচা হতে পারে, ব্যবসার কারণে বিদেশ যেতে হতে পারে, ব্যবসার কারণে একটু ইনভেস্ট করতে হতে পারে, খরচা হতে পারে, ব্যবসার জায়গাটা মিডিয়াম যাবে। দাম্পত্য জীবন, বিশেষ করে সপ্তমপতির কথা বলতে পারি, সপ্তমপতি এবং দশমপতি। তো দশমপতি গুরুদেব, মানে গুরুদেব মানে বৃহস্পতি দেবগুরু, ওর কথা বলছি। সপ্তম ও দশমপতি গুরুদেব থাকবেন দ্বাদশে, অর্থাৎ কি তাহলে মানেটা হলো যে কাজের জন্য বিদেশ যেতে হতে পারে, কাজের জন্য বাইরে যেতে হতে পারে, কাজের জন্য বাইরে ট্রাই করতে হতে পারে। তো ওখানে রাহু বসে আছে, তো এই বছর তোমরা কর্মজগতে তোমরা বিদেশে গিয়ে বা প্রবাসে গিয়ে তোমরা উন্নতি করতে পারবে, সেই যোগটা আমি দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন মধ্যম থাকবে, কারো কারো বিবাহ ভেঙে যেতে পারে, এবং আবার বলছি, বিবাহ ভেঙে গেলেও ভয়ের কিছু নেই। অ্যাকচুয়ালি বিবাহ ভেঙে গেলে ভয়েরই বটে, কিন্তু তবু বলবো যে আগে থেকে যদি তোমরা একটু সচেতন থাকো তাহলে কিন্তু এটাকে মেকআপ করতে পারবে, এটা আমার বিশ্বাস। তো এবার পঞ্চমপতি শুক্রদেবের কথা বলি। পঞ্চমপতি শুক্রদেব এবং আমাদের দ্বাদশপতি শুক্রদেব, তো এই বছরে তোমাদেরকে বিভিন্নভাবে বিদ্যা অর্জনে, প্রেমে, তারপরে সন্তানের শরীর স্বাস্থ্য বজায় রাখতে, মানে ভালো রাখতে সাহায্য করবে। শুক্রদেবকে নিয়ে তেমন কোনো চিন্তার কিছু নেই, শুক্রদেব তোমাদের নিউট্রাল একটা গ্রহ, তাই তিনি সাপোর্ট করবেন কোন কোন বিষয়ে, এই যে খরচের লাগাম টানতে সাহায্য করবে, একটু লাক্সারি আইটেম কিনে একটু ব্যয় করানোর চেষ্টা করবে, তবে সেটা আমি মনে করি ভালো একটা দিক। তো সেটা কোনো বিশেষ চিন্তার কিছু নয়, তবে সন্তানের শরীর স্বাস্থ্য মাঝে মাঝে বিঘ্নিত হতে পারে, শরীর স্বাস্থ্য মানে একটু প্রভাব পড়তে পারে, তবে সেটা বড় কিছু নয়। ষষ্ঠপতি মঙ্গলদেব কিন্তু যখন রাহুর সঙ্গে যাবে তখন একটু আমি বললাম যে গাড়ি একটু সাবধানে চালাবে, লাল গাড়ি কখনো চালাবে না বা কিনবে না। তাই আমি তোমাদেরকে বললাম যে সেই সময় ওই যে কয়েকটা দিন, বিশেষ করে 2 মাস যখন রাহুর সঙ্গে থাকবে, তখন তোমাদের অহংকার দোষ তৈরি করবে। অহংকার দোষ তৈরি করলে কি হবে না, রোগ একটু বা শরীরে একটু প্রভাব পড়তে পারে, ব্যাস এইটুকু একটু বলবো। আর কিছু ঋণ হতে পারে, তো ঋণ আর রোগ নিয়ে তোমরা একটু সাবধান থেকো। শত্রু পীড়া মাঝে মাঝে দিতে পারে, তবে আবার বলছি যে রাহু যেহেতু দশমে আছে ওই জায়গাটা, তাহলে তোমাদের শত্রু অনেকটা কন্ট্রোলে থাকবেন। এবং আরেকটা কথা বলি, গুরুদেবের দৃষ্টি থাকবেন ষষ্ঠভাবে, তাই তোমাদেরকে বলবো যে শত্রু যতই জ্বালাতন করুক না কেন, গুরুদেবের শুভ দৃষ্টির মাধ্যমে তোমাদের উন্নতি হবে, কোনো চিন্তা নেই। শত্রু কন্ট্রোলে থাকবে, ঋণ কিছুটা হলেও যদি হয়েও যাবে, আবার কিছুটা হলেও মেকআপও হতে পারে। তোমরা যদি চেষ্টা করো তাহলে মেকআপ করতে পারবে, লোন কিছুটা শোধ করতে পারবে, রোগ এবং শত্রুকে জয় করতে পারবে। সপ্তমপতির কথা আগেই বলেছি, বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থেকো। অষ্টমপতি এবং নবমপতি শনিদেব হঠাৎ করে ভাগ্য উন্নতিতে সাহায্য করবে, আর কিছু প্রাপ্তিযোগ ঘটাবে, কিছু টাকা পয়সা তোমরা পেতে পারো লোন সূত্রে, বিমা সূত্রে, এবং কিছু উত্তরাধিকার সূত্রে তোমরা কিছু টাকা পেতে পারো। যদি লটারি কাটতে তোমরা ভালোবাসো বা চাও, তাহলে তোমরা লটারি কাটতে পারো, লটারির মাধ্যমে কিছু আয় ইনকাম এবার হতে পারে। নবমপতি নবমে থাকছে, মানে বললাম না, ভাগ্যভাবে সমস্ত বাধা তিনি দূর করবেন, কে না, কর্মপতি বা আমাদের কর্মের দেবতা শনিদেব ভাগ্যের সমস্ত বাধা দূর করবেন। ও ভাগ্যভাব, পিতার আশীর্বাদ পাবে, পিতার শরীর ভালো থাকবে, গুরুর আশীর্বাদ পাবে, গুরুর আশীর্বাদ ও পিতার আশীর্বাদের সমস্ত বাধাকে জয় করে ভাগ্যের উন্নতি তোমরা করতে পারবে। দশমপতি বৃহস্পতির কথা আগেই বলেছি, দশমপতি মানে কর্মে একটু মাঝে মাঝে বাধা আসবে, কিন্তু তারপরেও তোমরা কর্মজগতের সমস্ত বাধা তোমরা দূর করবে রাহুর কৃপায়, রাহু শুক্র ও শনির কৃপায়। সুতরাং কোনো চিন্তা নেই, এই বছরটা কর্মজগতের সমস্ত দিক থেকে তোমাদের সাহায্য করবে রাহুদেব। একাদশপতি মঙ্গলদেব তিনি মাঝে মাঝে যখন রাহুর সঙ্গে যাবেন তখন একটু ইনকামে বাধা আসতে পারে, তো ওই মাত্র কয়েকটা মাস, তাছাড়া বড় কোনো সমস্যা নেই। দ্বাদশপতি শুক্রদেব তিনি, আমি আবার বলেছি যে কিছু লাক্সারি আইটেম কেনাবেন, তিনি প্রেম করাবেন, প্রেমের জন্য ব্যয় করাবেন, আবার কারো কারো প্রেম আসবে, আবার কারো কারো প্রেম কেটেও যাবে, দুটোই হবে। এটা জন্মছকের উপর ডিপেন্ড করবে, তাই বলবে না যে কোনটা হবে আমরা ধরবো। জন্মছকে যদি শুক্র খারাপ থাকে তাহলে কিন্তু প্রেম কাটবে, আর যদি ভালো থাকে তাহলে প্রেম আসবে, এটা মনে রেখো। তো এই হচ্ছে যে 1 থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করার
চেষ্টা করলাম একটু। বাকি ওভারঅল আমি বলছি যে স্বাস্থ্য, শিক্ষা, ইনকাম, দাম্পত্য জীবন, সন্তানের শরীর, নিজের শরীর স্বাস্থ্য সব কিছু এই বছরে মধ্যম প্রকারের এগোবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ভাগ্যে একটু বাধা এলেও তোমরা সেই বাধাকে অবলীলায় কাটিয়ে উঠতে পারবে। সমস্ত বছরটা একটি শুভ বছর, মধ্যম প্রকারের বছর। আর বলবো যে লাস্টে প্রতিকার হিসাবে বলবো যে প্রতিকার যদি তোমরা করতে চাও, যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয়, তাহলে অবশ্যই পান্না, হীরা এবং নীলা তোমরা পড়বে। হীরার বদলে তোমরা সাদা জারকন পড়তে পারো। তো এই হলো যে রত্ন হিসাবে প্রতিকার। মিথুন রাশির আরও কিছু কথা বলার আছে, আমি সেগুলো বলে দিচ্ছি। শুভ বর্ণ সাদা, সবুজ, নীল। শুভ রত্ন পান্না, হীরা আর প্রবাল, মানে নীলা, প্রবাল নয়, নীলা। আর শুভ ধাতু হলো রূপা। শুভ সংখ্যা অলওয়েজ 5, সবসময় 5, সেটা ইংরেজি বা বাংলায়। আর শুভ যন্ত্র ষোড়শী মায়ের যন্ত্রম। আর শুভ কবচ হলো ক্রিং। শুভ বার বুধবার, শুক্রবার, শনিবার। আর শুভ দিক হলো উত্তর দিক। শুভ তিথি হলো পঞ্চমী ও চতুর্দশী তিথি। আর যে কোনো মাসের 5, 14 ও 23 তারিখ হলো তোমাদের শুভ একটা দিন। এছাড়াও যদি কেউ রুদ্রাক্ষ পড়তে চাও, তাহলে 5মুখী রুদ্রাক্ষ একসঙ্গে 3টে ধারণ করবে। এছাড়াও যদি তোমরা আরও কিছু শক্তি বেশি পেতে চাও বা আরও অন্যান্য মানে কাজে যদি সাফল্য লাভ করতে চাও, তাহলে তোমরা অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। একমুখী রুদ্রাক্ষ তোমাদেরকে সমস্ত দিক থেকে শক্তি প্রদান করতে সাহায্য করবে। তো এই ছিল ভাই আজকের রাশিফল এবং বর্ষফল। সারা বছর আমি বললাম, অন্যান্য সময়ের যদি আরও বাড়িয়ে বলতে চাই ভিডিও বড় হবে, তোমাদের অ্যাটেনশন কম হবে, আমি ভিডিও বড় করতে চাই না। সংক্ষেপে যেটুকু বলার ছিল বলে দিলাম। মধ্যমে একটা বছর কাটাবে, খুব বেশি ভালো হবে না, খুব বেশি খারাপও হবে না। আরেকটা কথা বলি, ভালো মন্দ দুটো মিশিয়ে যাবে তোমাদের জীবন বা বছরটা। তো এই বছরটা যাবে, তো তাই হতাশ না হয়ে বাহুবলের দ্বারা, তোমাদের বাহুবলই হচ্ছে সম্পদ, তোমাদের প্রচেষ্টা, প্রতিভা, তোমাদের গুরুর আশীর্বাদ, তোমাদের নিজস্ব বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, এগুলোই তোমাদের বল। এই বল আর বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে চলো, জীবনের সমস্ত ক্ষেত্রে সফল হবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।